আসসালামু আলাইকুম। ওকে, আমি লাইভে চলে আসছি। ঠিক 9টায় আসার কথা বলছিলাম, একটু সময় লেগে গেল। আচ্ছা, আমাকে যে দেখতে পাচ্ছে কাইন্ডলি একটু বললে হবে যে আমার ভয়েস ক্লিয়ার এবং আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, লাইক আই এম অডিবল অ্যান্ড ভিজিবল। ওহ, রেবেকা আপা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন আপনি? আচ্ছা, আজকে আমার ফ্রি নিউট্রিশন স্কুল এই গ্রুপটার ইতিহাস নিয়ে একটু বলতে চাই। এবং আমরা আসলে পুষ্টিবিদ ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের আগের থেকেই আমরা কাজ করছিলাম। আমাদের অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো যখন আমরা অ্যাক্টিভিটিসগুলো শুরু করি, সবাইকে নিয়ে যখন কাজ করতে থাকি, তখন আপনারা অনেকেই জানেন যে রেবেকা সুলতানা আপা, নাইমা রুবি এবং আমরা তিনজনে আসলে অনেক অ্যাক্টিভিটিস করেছিলাম, অনেক মোটামুটি কাজ করেছি। তো ওই সময়টা এখনো আমরা কাজ করছি, বলতে গেলে বলা যায় এখন আমরা ভলেন্টিয়ার। তো ওই সময়টাতে আমাদের একটা টার্গেট ছিল যে আমাদের এডুকেটেড হতে হবে, আমাদের পড়াশোনা জানতে হবে, আমাদের শিখতে হবে। তো বেসিক্যালি আমাদের এই শব্দটার মধ্যে কিন্তু অনেক ভাবার্থ আছে। আমরা শুধুমাত্র আমাদের বলতে যে মানে আমরা গুটি কয়েক আমরা তা না, এখানে আমাদের সমান সমান নিউট্রিশন সেক্টরের সবাই, নিউট্রিশনে যারা পড়াশোনা করেছে, অনার্স মাস্টার্স শেষ করেছে, তাদের সবার জন্যই হচ্ছে আমরা চেষ্টা করেছি যে আমাদের পড়াশোনা করতে হবে। এই শব্দটার অর্থই হচ্ছে আমাদের। তো তখন মানে আমার মনে আছে আমরা ধানমন্ডি লেকে ওপেন স্পেসে বসে পড়াশোনা করার কথা বলতাম। হ্যাঁ, পড়াশোনা করানোর জন্য চেষ্টা করতাম। আমাদের মানে রেবেকা সুলতানা ম্যাম, তারপর নাইমা রুবি, আমরা এমন কোনো স্পেস নাই যে পড়াশোনা নিয়ে কথা বলিনি। তো ফ্রি নিউট্রিশন স্কুলটা এটা নাইমা রুবির তত্ত্বাবধানেই এখনো পর্যন্ত চলছে। এবং ডায়েটিশিয়ান নাইমা রুবি চেষ্টা করে সব সময় সবাইকে, অর্থাৎ জুনিয়রদেরকে এডুকেটেড করতে, পড়াতে বা হচ্ছে তাদেরকে এনকারেজ করতে। একটা সময় ছিল যে স্কিল নিয়ে, ক্যারিয়ার নিয়ে নাইমা রুবি প্রচুর কাজ করেছে এবং এখনো কাজ করছে। মানে এখনো হচ্ছে, এখন যে কাজ আমরা করছি সেটা হচ্ছে প্রফেশনালি, বাট স্টার্টিং এ কিন্তু আমরা উইলিংলি চেয়েছি সবাইকে পড়াশোনা করাইতে বা শিখাইতে। ওকে, ঈশিতা আপু দেখছেন। আপা আসসালামু আলাইকুম। ঈশিতা আপা আমার ইউনিভার্সিটির বড় আপু। হ্যাঁ আপা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাবণী খাতুন, মোসাম্মদ লাবণী খাতুন, সে এখন আমার ইউনিভার্সিটির জুনিয়র। ওয়ালাইকুম আসসালাম লাবণী, কেমন আছো তুমি? আচ্ছা, আপাও লিখেছেন অল ক্লিয়ার। কথা শোনা যায়, দেখা যায় না। ইজ ইট? আমাকে দেখা যাচ্ছে না। ওকে, সিরিয়াসলি ব্যাক কোনো ক্যামেরা রাখা? আচ্ছা, লাবণী আমাকে কনফার্ম করেছে, আমি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছি। আমি আসলে আজকে একটু বিধ্বস্ত অবস্থা, দেখতে পেলেও মনে হচ্ছে কি দেখতেছে কে জানে। সো যেটা বলছিলাম, যে আমাদের এই ফ্রি নিউট্রিশন স্কুল, এই ফ্রি নিউট্রিশন স্কুলটা আমাদের হারিয়ে যেতে দিব না। হারানোর কোনো মানেই হয় না। খুব কম লেখালেখি হয় গ্রুপে, নলেজ শেয়ারটা খুব কম হয়। আর আমিও অনেক সময় বলে থাকি যে পড়াশোনা করতে হলে অবশ্যই নিজের মনকে আগে বড় করতে হবে। আমাদের মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল, আমার ইউনিভার্সিটি লাইফেও ছিল বা পরবর্তীতেও আমরা অনেক সময় শুনতে পাই বা জানতে পাই যে পড়াশোনা করার ক্ষেত্রে কিছুটা সংকীর্ণতার মনোভাব। হ্যাঁ, আমি নিজেও আসলে এখন একটা এডুকেশন সেন্টারের সাথে ফাউন্ডার আর কি, এডুকেশন সেন্টার আমার আছে। তো আমি কখনোই বলি না যে পড়াশোনা করার ব্যাপারে হচ্ছে কোনো কৃপণতা করতে হবে। যতই নলেজ স্প্রেড করতে হবে ততই আসলে ডেভেলপমেন্টটা বাড়বে বা আমরা নিজেরা নিজেদের কথা শুনতে পারবো, শিখতে পারবো। সো নাইমা রুবি আমাকে দেখছে। নাইমা, যদি সম্ভব হয় আমরা কি একসাথে আসতে পারি? আমি কি ইনভাইট জানাবো? আমি একটু বলছি যে যদি পসিবল হয়
নাইমা রুবিকে একটু রিকোয়েস্ট করব যে আমরা যদি একসাথে একটু আসি তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের ইতিহাস নিয়ে একটু কথা বলতে পারি। ওয়াই ফ্রি নিউট্রিশন স্কুল, এই স্কুলের উদ্দেশ্য কি, আমরা কেন এই গ্রুপটা ওপেন করা হয়েছিল এবং এই গ্রুপের সাথে ডেডিকেশন কতটুকু ছিল, আমাদের ডায়েটিশিয়ান নাইমা রুবি কিভাবে কাজ করেছে, কতটুকু তার এফোর্ট। তো ফ্রি নিউট্রিশন স্কুলটা যেন হারিয়ে না যায়, আমরা সবসময় চাই যেন সবাই শিখতে পারে, পড়তে পারে এবং সবার মধ্যে হচ্ছে নিউট্রিশন নিয়ে কাজ করার একটা অ্যাগ্রেসিভনেস থাকে, অ্যাগ্রেসিভনেস থাকতে হবে। হ্যাঁ, মানে লেগে থাকাটাই হচ্ছে সাকসেস, অ্যাগ্রেসিভনেস থাকতে হবে। ওকে স্যার, আমিনুল ইসলাম উজ্জ্বল স্যার দেখছেন টাঙ্গাইল থেকে, প্রিন্সিপাল স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার আপনি? ওকে নাইমা রুবি, ইফ ইউ আর অ্যাভেলেবল দেন নক মি, মানে এখানে মেসেজ করলেই হবে, আমরা কথা বলবো। হ্যাঁ, আমাদের ফ্রি নিউট্রিশন স্কুলের ইতিহাস নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের ফ্রি নিউট্রিশন স্কুলের কাভার ফটো অনেকেই মনে হয় দেখে থাকবেন, যারা আমাকে দেখছেন এই গ্রুপটার কাভার ফটোটা একটু দেখবেন। এই কাভার ফটোতে যারা ছিল তারা কিন্তু বেশিরভাগই, বা মানে একজন দুজন হয়তো বা বিয়ে হয়েছে বা তাদের তারা হয়তো বা ক্যারিয়ারিস্ট হতে পারেনি, কিন্তু প্রায় যাদের ছবি আপনারা দেখতে পাবেন তারা সবাই কিন্তু এখন প্রফেশনাল, সবাই এখন কাজ করছে। হ্যাঁ, আমাদের এখন আমাকে ওয়াচ দেখছে মারিয়াফুল জান্নাত নিতু, নিতু কাজ করছে। এখানে যারা যারা যাদের ছবি আছে তারা সবাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ যে যার অবস্থান থেকে এগিয়ে গিয়েছে, প্রফেশনটাকে ধারণ করতে পেরেছে। এটা হচ্ছে অনেক বড় ব্যাপার, প্রফেশনটাকে ধারণ করাটা অনেক বড় একটা বিষয়। আচ্ছা, আমি বলেছিলাম যে যে কোনো ধরনের প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব বা বলবো। ওকে, নাইমা রুবি ওয়ান্টস টু জয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসলে মানে আমি না বলেই হঠাৎ একটা মনে হলো যে আমাদের ফ্রি নিউট্রিশন স্কুল গ্রুপটা হারিয়ে যাচ্ছে এবং এখানে লেখালেখি কম হয়। আমাদের যারা মানে তোমার যারা বাচ্চা তারা লেখালেখি করে না, তো আমার মনে হলো যে একটু আসে, একটু পুশ করা দরকার যারা গ্রুপে আছে। না, এখানে হচ্ছে আমার বাচ্চা কাচ্চারা কিছু দেয়, আর আসলে মানে আমি নিজেও এত বেশি ব্যস্ত থাকি, ওদেরকে আলাদা করে সময়ও দেওয়া হচ্ছে না। কিন্তু টেলিগ্রাম যে গ্রুপটা আছে, আচ্ছা, ওখানে জবের যে সার্কুলার গুলো হয় বা যেগুলো আসলে শেখার দরকার ওদের মনে হয় আমি এখানে শেয়ার করি। আর আলাদা করে তো হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি বেশ কয়েকটা গ্রুপ আছে, ওগুলোতে দিচ্ছি। তবে হ্যাঁ, আগে যেরকম হচ্ছে আমরা অফলাইনে সময় দিতে পারতাম, বাচ্চাদেরকে নিয়ে বসতে পারতাম, সেটা মানে এখন কানেকশন অনেকটাই কমে গেছে। এটা একটা হচ্ছে পিছিয়ে পড়ার ব্যাপার। হ্যাঁ সেটাই, আমারও কাছেও তাই মনে হচ্ছে যে এটা আসলে একটা ওয়ার্নিং একটা ব্যাপার আমাদের জন্য। কারণ আমি কাভার ফটোতে ওইদিন সবার ছবি দেখে আমি সত্যি একটু অবাক হয়ে গেছি, এগুলা তো অনেক বড় হয়ে গেছে, ওরা তো এখন অনেক জায়গায় কাজ করতেছে, যারা আগে আসতো ভলেন্টিয়ার ওয়ার্ক গুলা করতো। তো কাভার ফটোটা দেখেই আমার মনে হলো যে আমার আসলে একটু এসে ফ্রি নিউট্রিশন স্কুলের ইতিহাস নিয়ে একটু কথা বললে মনে হয় আমাদেরও একটু রিকল হতো যে আসলে কেন আমরা ফ্রি নিউট্রিশন স্কুলটা করেছিলাম। তো যদি মানে প্রিপেয়ার কেউই না, আমিও প্রিপেয়ার না, আমরা যদি একটু গল্প করি তাহলেও মনে হয় অনেকে শুনতে পাবে। হুম। মনে আছে কি? খুব বেশি দিন আগের কথা না যদিও বা। আপা, আমি প্রশ্নটা বুঝতে পারি নাই। ফ্রি নিউট্রিশন স্কুলটা গ্রুপটা ওপেন করার ইতিহাস। আচ্ছা, মূলত এটা একটা ব্রেন চাইল্ড রেবেকা আপার। আপাই আমাকে বলেছিলেন যে স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে হবে, আর আমি যেহেতু হ্যাঁ, হচ্ছে খুব বেশি দিন হয় নাই যে পাশ করে বের হয়েছি, এবং আমার মাথায়ও এটা কাজ করে যখনই কোনো স্টুডেন্ট থাকে তাদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে, তখন আমার মনে হয় যে ওদের সাইকোলজি চিন্তা করে আমি কোনো কিছু একটা করি। যদি কোনো হচ্ছে পেয়েবল কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে একেবারেই টাকা কম রাখার জন্য, কারণ আমি স্টুডেন্ট থাকাকালীন সময় আসলে কি চিন্তা করতাম। হুম, এটা আরেকটা একটা ব্যাপার হচ্ছে সাইকোলজিক্যাল। যে আমি আমার অনেক সিনিয়রদেরকে কাছে পাই না, এটা আমার ল্যাকিংস যে আমি পার্সোনালি তাদেরকে চিনতাম না, এবং যাদেরকে চিনতাম তাদেরকেও দূরের তারার মতন ভাবতাম, কখনো গিয়ে জিজ্ঞেস করতাম না। বা হুম, এখন সেটা বুঝতে পারি যে দে আর সো ফ্রেন্ডলি।
তো এই জায়গা থেকে যে আমি যেহেতু পাই নাই সিনিয়রদেরকে, সেই জায়গাটা যেন আমার যারা জুনিয়র আছে তারা যেন ফেস না করে। তো সেই জায়গা থেকে আসলে মানে ফ্রি নিউট্রিশন স্কুল, এটা হচ্ছে স্কুলের যেরকম কাঠামো থাকে আদতে, একটা বিল্ডিং থাকবে, বেঞ্চ থাকবে, চেয়ার টেবিল এগুলো থাকবে, এগুলো ব্যাপারটা না। এখানে হচ্ছে আমরা শুরুর দিকে এরকম একটা গ্রুপ করলাম। তারপরে হচ্ছে যে সকল ভলান্টিয়ার, পুষ্টিবিদ ফাউন্ডেশনের যে ভলান্টিয়ার ছিল তারা তাদের হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, মানে হোম ইকোনমিক্স এর বিভিন্ন প্রতিষ্ঠানের, ওরা ওখানে হচ্ছে জানানোর পরে গ্রুপে পেজে প্রচার আসলো। যারা আগ্রহী আমরা আগে থেকে পোস্ট দিতাম, এবং যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমরা মাঠে ঘাটেও বসেছি। হ্যাঁ, এই আমি আপা সেটাই আমাদেরকে বলছিলাম সময় যে আমার দিয়েছিল। এখন স্পষ্ট মনে পড়ে যে আমরা ধানমন্ডি লেকে যে মানে যে বেঞ্চ গুলো আছে ওইখানে সবাইকে বলা হয়েছে আসতে, তারপর ওদের হ্যাঁ। সাথে কথা বলা হয়েছে, পড়ানো হয়েছে, ওদেরকে বোঝানো হয়েছে না উই হ্যাভ অফিস। কিন্তু তখন তো আমাদের অফিস ছিল না, তাই না? তখন যে আমরা কাউকে পড়াবো, কিছু বলবো, আমাদের জায়গা নাই। তো যাই হোক, মানে ওখান থেকে যারা হচ্ছে ছিল, মানে ওই হ্যাঁ, হ্যাঁ, ইলেন আপাও ছিলেন, বা যে যেই সময়টাতে যেই জায়গাটাতে হচ্ছে এফোর্টটা ওনারা দিচ্ছে সব। এক্সপার্ট এবং সময় দিতে দেয়ার, যেহেতু ইলেন আপা ঢাকায় চাকরি করেন না, এই ছুটিতে এসে উনি হচ্ছে আমাদেরকে সময় দিয়েছেন, বাচ্চাদেরকে সময় দিয়েছেন, যেটা পরবর্তীতে কাজে লেগেছে। এবং বাচ্চারা যখন জব পেয়ে আমাদেরকে জানায় যে এই প্রশ্নটা আমাকে ইন্টারভিউ বোর্ডে করেছিল, আমি এই জায়গাটা থেকে জব পেয়েছি, তখন এইটা আসলে একটা প্রাপ্তি অবশ্যই। আর ফ্রি বলার কারণই হচ্ছে যে এখানে কোনো ধরনের হচ্ছে টাকা পয়সার লেনদেন হয় না। আর আমরা যখনই বাচ্চাদের সাথে কথা বলি, শুধুমাত্র যে তারা শেখে তারা সেটা না, আমরাও শিখি। আমরাও তো শিখি, হ্যাঁ, মাঝখানে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এটা প্লাস এই পয়েন্ট। এই এই মানে একজন সিনিয়র হিসেবে বলি, আমরা তো মানে ওদের লেভেলটা পার করে আসছি। তো আমরাও যে শিখি, আমাদেরও যে শেখা দরকার, এটা কিন্তু আমাদের সিনিয়র বা আমাদের স্যার ম্যাডাম তাদের এই বোধোদয়টা, বা তারাও যে শিখতো, বা তারাও যে আমাদেরকে একটা সাবজেক্ট ভাবতো, মানে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে না আমরাও শিখি। হ্যাঁ, শিখতে হবে, মানে নলেজ হচ্ছে শেয়ার করার জিনিস, আমি একা কিছু না। হ্যাঁ, আর যারা জব পেয়েছে, যারা যাদের জায়গাটা তৈরি করে নিতে পেরেছে, ওটা ওদের ভাগ্যেই ছিল, আমরা শুধুমাত্র একটু পুশ করেছি। আমরাও আসলে কিছু না। ওদের মানে ওদের পড়াশোনা বা এফোর্ট সেটা আছে, আমরা হয়তো বা কিছুটা একটু পুশ আপ করেছি যে প্রফেশনটাকে ভালোবাসো, প্রফেশন থেকে চলে যেও না। সেটাই, আগে যেরকম আসলে সময় সেভাবে দিতে পারতাম, এখন হচ্ছে সেভাবে পারছি না, জন্য হয়তো ঝিমে গেছে। আরেকটা জিনিস আসলে এই প্ল্যাটফর্মে আমি শেয়ার করতে চাই, যে কেন হচ্ছে আমরা একটা রেজিস্ট্রেশন ফি নিয়ে আসলে ফর্ম ফিল আপ করিয়েছিলাম, এটা নিয়ে একটু বলতে চাই, কারণ এখানে নতুন অনেকেই আছে। এরা আবার টেলিগ্রাম গ্রুপে সবাই নাই, টেলিগ্রাম গ্রুপে আছে যারা রেজিস্টার্ড। কেন এটা করেছিলাম, শুরুর দিকে বেশ কয়েকটা ফ্রি ওয়েবিনার আমরা হচ্ছে করেছি। তো সেইটাতে দেখা হতো কি যে গুগল ফর্ম ফিল আপ করতো যে 150 200 এরকম। তো আমরা সেই এতজন মানুষকে দেওয়ার জন্য আমরা জুম কিনতাম, যে হুম, যেহেতু হচ্ছে 150 200 জনকে আমরা ফ্রিটাতে নিতে পারবো না। তো তখন দেখা যেত যে এসে যোগদান করছে 20 30 জন। হুম। এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমরা ফ্রি জিনিস গুগল ফর্ম আসলে ফিল আপ করে দিলাম, বাট আমরা এত ইন্টারেস্টেড না, স্টুডেন্ট লাইফে আসলে আমরা বুঝিও না যে এই সেমিনার বা ওয়েবিনার গুলো আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। তো এরপরে যখন দেখলাম যে না, ওরা হচ্ছে গ্রুপটাতে আছে কিন্তু তারা বেশ কয়েকজন ইনঅ্যাক্টিভ জাস্ট আছেই, তো তখন আমরা হচ্ছে একটা নামমাত্র স্টুডেন্টদের কথা চিন্তা করে 100 টাকা দিয়ে একটা হচ্ছে ফর্ম ফিল আপ করেছিলাম, এবং তাদেরকেই কেবলমাত্র টেলিগ্রাম গ্রুপে রেখেছি। তাদের সাথে এখন কাজ করা বলতে ওটাই, যে জবের সার্কুলার দেয়া এবং কোন জায়গাতে কি করবে যখন প্রশ্ন করা হয় সেগুলোর আনসার দেয়াই। তো আজকে তুমি যেহেতু হচ্ছে একটা পোস্ট দিয়েছিলা যে আজকে লাইভে আসবে, ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। এবং আবার এই গ্রুপটা জেগে উঠুক, পুষ্টিবিদ ফাউন্ডেশন যেরকম কাজ করছে, তো সেই জায়গাটাতে ফ্রি নিউট্রিশন স্কুলও হচ্ছে কাজ করুক, কারণ এখন অনেক বেশি দরকার আমাদের জনবল, দক্ষ জনবল অবশ্যই। অবশ্যই দক্ষ জনবল দরকার, মানে ওদের পড়াশোনা করা, জানা, এবং আহ, মানে জ্ঞানগুলোকে বোঝা, বা নিউট্রিশন সাবজেক্টটার সাথে আমাদের অ্যাটাচমেন্টটা বাড়ানো। হ্যাঁ, এটা আমরা যেভাবে ডেডিকেটেডলি মানে এগিয়ে কাজ করেছি, আমার মনে হয় এরকম আরো যদি 4 5 জন এখনকার লেভেলের যারা আছে তারাও যদি এগিয়ে আসে, আমরা অবশ্যই সাপোর্ট করব। আমরাও বলবো যে তোমরা যা জানো তা জানাই, মানে জানাও বা পড়াও, হ্যাঁ, বা শেখাও। তো রেজিস্ট্রেশনটা আসলে এটা
এইটা একটা বিষয় থাকে যে আমরা কত করে কাকে কি নেওয়া হয়েছে, এটা একটা বিষয় থাকে। কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে যে কাজ করার মতন আগ্রহ, এইটা অনেক দরকার। হ্যাঁ, আগ্রহটা আসলে খুব দরকার। তো মানে রেবেকা আপা যেরকম একজন থেকে আরেকজন হবে না, সেরকম নাহিমা রুবি একজন থেকে আরেকজন হবে না, হামিদা বর্ষ একজন থেকে আরেকজন হবে না। সো আমরা চাই যে আমাদের মতন আরো একজন হোক, আমরা চাই যে রেবেকা আপার মতন একজন জুনিয়র উঠে আসুক, আমরা চাই যে হামিদা বর্ষার মতন একজন জুনিয়র উঠে আসুক, আরেকটা নাইমা রুবির মতন ক্লোন হোক। হ্যাঁ, এটা তো আমি অনেক আগে থেকেই চাই যে একটা নাইমা রুবির মতন ক্লোন হোক। তো আমি কয়েকদিন আগে দেখলাম নোবেল ওয়েলনেস একাডেমি, এখন আমাদের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে শেখার একটা বিষয় আছে। আমি প্রোগ্রামটা মিস করে গিয়েছি সামহাও। আমার কাছে খুব ভালো লেগেছে যে এখন এডিটিং এর কাজ শেখানো হচ্ছে এবং এটা প্রফেশনাল ওয়েতে শেখানো হচ্ছে। সো কনগ্রাচুলেশনস। ওই প্রোগ্রামের পর থেকে আমার সাথে এ পর্যন্ত কথা হয় নাই, আমার খুবই ভালো লাগলো এটা দেখে। আর তার থেকেও ভালো এটা লেগেছে যে দ্বিতীয় সেশন ছিল এবং হচ্ছে বাচ্চারা সবাই হোমওয়ার্ক জমা দিয়েছে, কালকে সেগুলোর সলভ ক্লাস আছে। ও মাই গড, যাওয়া দরকার ছিল তাহলে মনে হচ্ছে এখন। ও আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে শারমিন আপা আমার স্টুডেন্ট ছিলেন ওই দিন, এবং আই ওয়াজ তো নার্ভাস প্রথমের দিকে, এরপরে আবার আস্তে আস্তে না, হ্যাঁ, ঠিক আমি আছে। দেখেছি ম্যাডামকে, আমি দেখলাম, দেখে এত ভালো লাগলো যে সেটা আমি বলছিলাম যে প্রথম দিকেই বললাম যে আমাদের সিনিয়রদেরও যে শেখার আগ্রহ বা আমরাও যে শিখতে চাই, এটা আসলে খুব দরকার। এই জাগরণটা দরকার, এই জাগরণটা না হলে সম্ভব না। সাজি আপা লিখেছেন, আমিও দেখছি। আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। আমরা আসসালামু আসলে আলাইকুম আপা। আজকে তেমন কোনো কারণ না, আমরা জাস্ট আমি বললাম যে আমি কিছু কথা বলবো, একটু লাইভে আসবো, কার কি কথা আছে পড়াশোনার ব্যাপারে, মেটাবলিজম নিয়ে, আহ, বা হচ্ছে ফুড নিউট্রিশন, ক্যালোরি ক্যালকুলেশন। আমি বলছি এই ধরনের প্রশ্ন করলেও উত্তর দেওয়ার চেষ্টা করব। তো মানে আমরা আজকে একটা দুটা প্রশ্ন করি না, আমি আমি একটা প্রশ্ন করি নাইমাকে, নাইমা আমাকে একটা প্রশ্ন করো। হ্যাঁ, ওকে। আমরা আমরা কি প্রশ্ন করব, স্টুডেন্টরা কি কমেন্ট করতেছে সেটা দেখি। না, এখনো আপাতত তেমন কোনো কমেন্ট আসে নাই। আচ্ছা, আমরা কি আমাদের ওয়ালে এটা শেয়ার করব? প্রি নিউট্রিশন স্কুল তো পাবলিক গ্রুপ, হ্যাঁ করতে পারো। আচ্ছা, দেখি কি অবস্থা। লাবণী, আমি আসলে শেয়ার করতে পারছি না, কিভাবে শেয়ার করে আমি খুঁজে পাচ্ছি না অপশন। ওকে, আচ্ছা, আমি প্রশ্নের উত্তর দেই। হ্যাঁ, নাইমা রুবি মানে আসতে পারলে ভালো হয়, লাইভে আমরা একসাথে থাকলে ভালো হয়, একটু সাহস পাই আর কি। ওকে, লাবণী লিখেছে ক্যালোরি ক্যালকুলেশনটা একটু সামারাইজ করা যাবে, শিওর। আচ্ছা, ক্যালোরি ক্যালকুলেশন একটা বিষয় হচ্ছে বিএমআর সূত্রটা মুখস্থ করা। হ্যাঁ, বিএমআর সূত্রটা মুখস্থ করে টোটাল এনার্জি এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু বিএমআর গুণ পিএল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল, এটা গুণ করতে হয়। তো যখন আমরা বিএমআর কে পাবো,
মানে ব্যাসেল মেটাবলিক রেট, শব্দটার অর্থ হচ্ছে মেটাবলিক রেট, হ্যাঁ, হজম প্রক্রিয়ার যে রেট বা হার, তো সেটার সাথে পিএএল ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল গুণ হবে আমাদের বিএমআর, হ্যাঁ, এইটা সমান সমান টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। তো টোটাল এনার্জি এক্সপেন্ডিচার বিএমআর এর সূত্র, ছেলে এবং মেয়ে দুজনের জন্য দুইটা সূত্র আছে। আর পিএএল অর্থাৎ পেশাদার, যে যাকে আমি যে পেশেন্ট, সে কি স্যাটেন্ডারি ওয়ার্কার না হচ্ছে সে অ্যাক্টিভ ওয়ার্কার না সে হার্ড ওয়ার্কার, এটার সাথে গুণ হয় 1.2, 1.33, 1.5, এই তিনটা মান গুণ হয়। তো আমরা এই তিনটা মান গুণ করে তারপরে তার টোটাল এনার্জি এক্সপেন্ডিচারটা বের করব। তাহলে ক্যালোরি ক্যালকুলেশন এটা বুঝতে অবশ্যই আমাকে জানতে হয় TEE, টোটাল এনার্জি এক্সপেন্ডিচার। আর একটা আছে TDEE, টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। তো যেটা আমরা TEE বের করলাম, আমি একটাই বলি, হ্যাঁ, যেহেতু ক্যালোরি ক্যালকুলেশনটা জানার জন্য বলা হলো, তো আমি ওইটা প্রশ্নের উত্তরটাই দিচ্ছি। বিএমআর বের করার পর আমার পেশেন্টের জন্য আমি জেনারেলি ধরবো 55% কার্বোহাইড্রেট। ওই যে টোটাল বিএমআরটা পেয়েছি, হয়তো বা আমি বিএমআর পেলাম 1600 সামথিং, গুণ 1.2, তখন হয়তো বা একটু বাড়বে 1800 বা সামথিং একটু বাড়লো, বাড়ার পরে সেটাকে একটা রাউন্ড ফিগারে নিয়ে আমার ওইটারই পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ আমি আনবো কত? 55% আনবো টোটাল এনার্জি এক্সপেন্ডিচারের 55%। এটা হচ্ছে একদম যে মানুষটার ডায়াবেটিক্স নাই, কিডনি সমস্যা নাই, কোনো প্রবলেম নাই তার জন্য। আবার কার্বোহাইড্রেটটা বাড়াবো যার হচ্ছে কিডনির সমস্যা আছে, সিকেডি স্টেজ আছে, সিকেডি স্টেজ 2 বা সিকেডি স্টেজ 3 তে আছে, তার জন্য কার্বোহাইড্রেটটা বাড়িয়ে দেব, তখন থাকবে 65%। আবার যখন ডায়াবেটিক পেশেন্ট দেখব, বা আমি লো কার্বোহাইড্রেট ডায়েট দিব, লো জিআই ডায়েট দিব, স্পেসিফিক কার্বোহাইড্রেট ডায়েট দিব, তখন আমাকে 45% দিতে হবে। তাহলে আমি টোটাল এনার্জি এক্সপেন্ডিচার গুণ করব এটার সাথে 55%, 45%, 65%। তো এই পার্সেন্ট গুলো গুণ করার পরে আমাকে হিসাবটা বের করতে হবে যে হ্যাঁ, সারাদিনে আমি এত কিলো ক্যালোরি দিতে পারবো আমার পেশেন্টকে। হ্যাঁ, এরকম 65% যদি আমি কার্বোহাইড্রেট দিই, তাহলে প্রোটিন আমাকে একটু বাড়াই দিতে হবে। প্রোটিন 25% বা 35% পর্যন্ত আমি দিতে পারি প্রোটিন, হ্যাঁ, যদি আমার পেশেন্টের দেখি যে অ্যালবুমিন প্রয়োজনীয়তা আছে বা ডায়ালাইসিস করা হচ্ছে, সেক্ষেত্রে পেশেন্টের সিচুয়েশন অনুযায়ী আমাকে দিতে হয় 1.2, যদি স্টেজ ডায়ালাইসিস পেশেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। আবার যদি জেনারেল মানুষ হয়, মানে স্বাভাবিক, যার কোনো অসুখ বিসুখ বা কোনো প্রবলেম নাই, তার জন্য 0.8 গ্রাম কার্বোহাইড্রেট পার কেজি বডি ওয়েট, বডি ওয়েটের সাথে গুণ হবে এটা। তো সেই হিসাবটাতে আমরা বলি কি, যে বডি ওয়েটের সাথে গুণ হলে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিনটাই আমাকে এনশিওর করতে হবে। তারপরে যদি তার দেখা যায় আমরা সিকেডি পেশেন্ট পাচ্ছি, কিডনি পেশেন্ট পাচ্ছি, তার জন্য আমি দিব 0.6% প্রোটিন, যদি আমি সিকেডি স্টেজ 2 আর 3 দেখি, মানে বিফোর ডায়ালাইসিস। তো বিফোর ডায়ালাইসিসে অবশ্যই প্রোটিনের মানটা কমে যায়, আফটার ডায়ালাইসিস বা পিরিয়ড অফ ডায়ালাইসিস তখন প্রোটিনের মানটা বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি ইএসএলডি বা ইএসআরডি, এগুলো একটু লিখে রাখো আজকের জন্য। এন্ড স্টেজ অফ লিভার ডিজিজ, এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ, তখন আবার আমরা 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েটে দিই। পার কেজি বডি ওয়েটে 1.2 গ্রাম দিব আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন কে? ডিম, দুধ, মাছ, মাংস, তাই না? দুধকে যদি আমরা ফার্স্ট ক্লাস বলছি না, কিন্তু ডিম, মাছ, মাংস বা মাছ, মাংস, ডিম, আমরা তো এটাকেই বলি ফার্স্ট ক্লাস প্রোটিন। এখন সবগুলা প্রোটিনেই কিন্তু সব ধরনের আমরা পাচ্ছি না, যে আমরা সব ধরনের অ্যামাইনো অ্যাসিড পাবো। অ্যামাইনো অ্যাসিড না মালার মতন দেখতে, মানে অ্যামাইনো অ্যাসিড মালার মতন, মালায় যে সুতা থাকে সেটাকে বলা হয় পেপটাইড বন্ড,
মালা যখন বাঁধা হয়ে গেল, সাদা রঙের মালা, লাল রঙের মালা, সেগুলো হচ্ছে এক একটা প্রোটিন। তো এভাবে করে প্রোটিনের আমরা ভাগ করে দেব যে কাকে আমরা কতটুকু প্রোটিন দিচ্ছি। এখন প্রোটিন শোষণ ক্ষমতা তো তোমাকে বুঝতে হবে, তাহলে আমরা ক্যালোরি ক্যালকুলেশনের একটা মান পাবো। ESLD, এন্ড স্টেজ অফ লিভার ডিজিজ, ESRD, এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ। আচ্ছা, এইভাবে করে আমরা ক্যালোরি ক্যালকুলেশন করতে পারি। ক্যালোরি ক্যালকুলেশনের সময় আবার সার্ভিং এর ব্যাপার আছে, কত করে আমরা সার্ভিং দিচ্ছি, আমরা কার্বোহাইড্রেটের সার্ভিং কত দিচ্ছি, প্রোটিনের সার্ভিং কত দিচ্ছি। যেমন একটা ডিম থেকে পাই আমরা নিয়ার অ্যাবভ 7 গ্রাম প্রোটিন, 6 to 7 গ্রাম প্রোটিন, তাই না? 6 থেকে 7 গ্রাম প্রোটিন পাচ্ছি একটা ডিমে। তো আমি জানি না, নাইমা আবার আসো প্লিজ আসো। আমি আসলে প্রশ্নের উত্তর দিতে যাই হারাই গেছি, মানে প্রশ্নের উত্তর দিচ্ছি তো দিচ্ছি, হারাই গেছি। আসলে কি করব, নিউট্রিশন ব্যাপারটাই এমন যে হারাই যেতে হয়। আবার আসো। আচ্ছা, এখানে নিতু লিখেছে আমরা যারা মাস্টার্স করছি তাদের অনেকের মধ্যে হতাশা কাজ করেছে মাস্টার্স চলাকালীন অথবা এর পরে কি কাজ করলে সাবজেক্ট রিলেটেড চাকরির জন্য সুবিধা হবে, ক্যারিয়ার রিলেটেড কিছু টিপস দিন। ওকে, ক্যারিয়ার রিলেটেড টিপস এই নিতুর মুখে যদি আমি এটা শুনি হবে? নাইমা রুবি, আমি একটু রিকোয়েস্ট করছি, আবার আসলে একটু ভালো হয়। আচ্ছা, আমি এতক্ষণ নিতুর একটু প্রশ্নের উত্তর দেই। আচ্ছা আপু, আমরা যারা মাস্টার্স করছি তাদের অনেকের মধ্যে হতাশা কাজ করছে মাস্টার্স চলাকালীন অথবা এর পরে কি কাজ করলে এই সাবজেক্ট রিলেটেড চাকরির জন্য সুবিধা হবে। ওকে, এটা নসিব। চাকুরি হচ্ছে নসিব। সাবজেক্টে পড়েই যে আমাকে ভালো চাকরি আমি পাবো তা কিন্তু না। হ্যাঁ, অনেক এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকা লাগে, অনেক নিজেকে দক্ষ বানাইতে হয়, নিজেকে কাজ করতে হয়, নিজেকে ডেডিকেটেড রাখতে হয়, নিজের ম্যানার জানতে হয়। তা না হলে কিন্তু জব কেন, মানে লাইফে কোথাও মূল্যায়ন পাওয়া যায় না। নিজের গ্রহণযোগ্যতাটা বাড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। আমাকে জবে নেবে, কেন নেবে আমাকে জবে? আমি সব কাজ জানি তাই না। আমাকে জবে নেবে, আমি ওই কাজটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি, আমি প্রফেশনাল, আমি কাজগুলো কন্টিনিউ করতে পারি। তোমার একটা ভালো জায়গায় জব হতে পারে, কিন্তু জব হওয়ার পর তুমি সেটাকে ধরে রাখতে পারবে কিনা এটা নির্ভর করছে আমাদের চাকরি সেক্টরের উপর। প্রথমত প্রাইভেট, তারপরে গভর্নমেন্ট, তারপরে আমরা মানে গভর্নমেন্ট আগে বলি, তারপরে প্রাইভেট, তারপরে হচ্ছে হসপিটাল বেস। এখন হসপিটাল বেজে জবগুলো আসলে এটা তো সেক্টর ওয়াইজে যারা কাজ করছে, যেমন আমার সামনে আমার ডাক্তার ম্যাম বলে দেয় যে ভাত খাবেন এতটুকু, ভাত কম খাবেন, মাছ মাংস একটু বেশি করে খাবেন, তারপরে হচ্ছে চানাচুর বিস্কিট এগুলা খাবেন না, হ্যাঁ বাইরের কোনো খাবার খাবেন না, স্যুপ এভাবে আনায় খাবেন। আমার সামনে আমার চেয়ারে আমার টেবিলে বসে, মানে সামনাসামনি বসে কথা বলছে। সো আমি কিন্তু এগুলাও শুনি। এখন এগুলো শোনার পরে যদি আমি উত্তর দিতে পারি যে রিপ্রোডাক্টিভ হরমোন যেগুলো আছে, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে স্টেরয়েড বেসড হরমোন। হরমোন তৈরি করার জন্য প্রোটিন লাগবে, প্রোটিন ছাড়া হরমোন বডিতে তৈরি হবে না। আর প্রোটিনও যদি বেশি বেড়ে যায় প্রয়োজনের থেকে, তাহলে বডিতে পিউরিন হবে। আমাদের বডিতে পিউরিন যদি বেড়ে যায় তখনই কিন্তু আমরা আবার আরেক ধরনের শারীরিক সমস্যায় পড়ে যাব, আমাদের লাইপোলাইসিস ভাঙতে কষ্ট হবে। এই কথাটা যদি আমি আমার ডাক্তার ম্যামকে বুঝিয়ে বলতে পারি বা জিনিসটা নিয়ে যদি আমরা ডিসকাশন করতে পারি, তখন কিন্তু উনিও বলবেন আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা তো এরকম না এরকম। প্রোটিন বেসড হরমোনগুলো হচ্ছে ইনসুলিন, ইনসুলিন, গ্লুকাগন, এগুলো হচ্ছে প্রোটিন বেসড হরমোন। আর স্টেরয়েড বেসড হরমোন হচ্ছে এফএএইচ, এএমএইচ, স্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন। সো আমরা এই কথাগুলো যদি বুঝতে পারি, অর্থাৎ নিজের নলেজ, নিজের গ্রহণযোগ্যতা, নিজের জায়গা, এগুলো যদি আমরা না ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আসলে জব কেন কোথাও কাজের জায়গাটা তৈরি হবে না। সো ক্যারিয়ার ডিপেন্ড অন ইউ। যেরকম নিউট্রিশন, মানে বডিতে আমরা ওভার নিউট্রিশন থাকবো না আন্ডার নিউট্রিশন থাকবো না ব্যালেন্সে থাকবো, এটা যেরকম আমার উপরে ডিপেন্ডেন্ট,
ঠিক একই রকম ভাবে ক্যারিয়ার তোমার উপরেও ডিপেন্ডেন্ট। আর অনেকদিন ধরে পুষ্টিবিদ ফাউন্ডেশনের সাথে তোমার কাজ চলছে, তুমি হয়তো বা মানে এমন কিছু আছে যেটা তুমি নিতে পারছো না, বা তোমার সেই অ্যাডাপ্টিং পাওয়ারটা বাড়াতে হবে। অ্যাডাপ্টিং পাওয়ার বাড়াও, ক্যারিয়ারে ডেভেলপ করতে পারবে। আচ্ছা, মাহিয়া নূর আপু কি সুন্দর করে বুঝায়, কি সুন্দর ইমোজি দিয়েছে, পড়াগুলো রিভাইজ হচ্ছে। আচ্ছা জি আপু, ক্যারিয়ার নিয়ে টিপস দেন। ক্যারিয়ার নিয়ে কথা নাইমা রুবি বলবে, আমি নাইমা রুবিকে রিকোয়েস্ট করলাম, ও কি চলে গেল? আচ্ছা, আমি জানি না রেবেকা আপু আসতে পারবেন কিনা। আমার আসলে আজকে কোনো প্রিপারেশন নেই। এই গ্রুপটা নাইমা রুবি আপুর গ্রুপ। আপু এই গ্রুপটার পিছনে অনেক পরিশ্রম করেছে। এখন তো আপু বললো যে কিছু অর্গানাইজ ওয়েতে কাজগুলো করছেন, যে কারোর সাথে হয়তো বা টেলিগ্রামে আছে বা অন্য কিছুতে আছে। তো বেসিক্যালি আপুর সাথে যারা রিলেটেড, সবাই খুব ভালো করে জানে যে ক্যারিয়ার নিয়ে আপু অনেক কথা বলে, স্কিল নিয়ে কথা বলে, সিভি রাইটিং নিয়ে কথা বলে। এগুলো আসলে আপু সব সময় বলে বা সবার সাথে ডিসকাশন করে। হ্যাঁ, আর নাইমা রুবি আপু কিন্তু প্রচন্ড আদর করেন এবং সবাইকে আসলে ক্যারিয়ার নিয়ে অনেকভাবে বলার চেষ্টা করে। সো মাহিয়া নূর, এই গ্রুপটা যেহেতু নাইমা রুবি আপু দেখছেন বা আছেন, ক্যারিয়ার নিয়ে যদি কথা আরো বলতে হয়, আরো জানতে হয়, টিপস জানার প্রয়োজন মনে হয়, অবশ্যই আপুর সাথে কন্টাক্ট করো। অনেক কিছু তোমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, আর লেগে থাকা মানে হচ্ছে ক্যারিয়ার, এটা হচ্ছে আমি বুঝি যে লেগে থাকতে হবে, ক্যারিয়ার আসবে, লেগে না থাকলে ক্যারিয়ার আসবে না। আচ্ছা, মুর্শিদা ফেরদৌস মিম বলেছেন ইএসএলডি ইএসআরডি হলো প্রোটিন ইনটেক হবে 1.2 গ্রাম পার কেজি বডি ওয়েট। ওকে, এক্ষেত্রে ফিশ মিট এগ দিতে হবে। নতুন কিছু জানলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। লিভার এবং রেনাল এগুলোর এন্ড স্টেজও কিন্তু আসলে অনেক অনেক হিসাব করে আসতে হয়। হ্যাঁ, এন্ড স্টেজটাও আমরা একবার এন্ড স্টেজ বলতে পারি না। আরো মানে নতুন করে বলতে গেলে আর একটা কথাও বলে দেই যে লিভারের ক্ষেত্রে হচ্ছে যে শব্দগুলো হেপা দিয়ে শুরু, মানে HEPA, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হ্যাঁ, হেপা দিয়ে যে শব্দগুলো শুরু হয় সেগুলোই হচ্ছে আমরা বলি যে লিভার রিলেটেড। হ্যাঁ, তো লিভার রিলেটেড যে কোনো প্রবলেম হলে মনে রাখতে হবে ফার্স্ট এর দিকে তাকে আমাদের কিছু খাবার খাওয়ানোর মাধ্যমে তাকে মানে ইউরিনারি ট্র্যাক্টকে বাড়াইতে হবে, অর্থাৎ প্রস্রাব করাইতে হবে। হ্যাঁ, সেটা যদি হয় ব্ল্যাক কফি খাওয়ানোর মাধ্যমে, সেটা যদি হয় ডার্ক চকলেট খাওয়ানোর মাধ্যমে, সেটা যদি হয় যে রেগুলার তাকে আমরা কোনো গরম মশলা জাল দিয়ে পানি খাওয়াচ্ছি সেটাও। আবার হচ্ছে আমরা যদি বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রেও হচ্ছে এই ওয়ার্ম ওয়াটার বা গ্রিন টি খুব ইফেক্টিভলি কাজ করে। আচ্ছা, মাহিয়ানুল লিখেছে নাইমা আপু অনেক জব অফার দেয় কিন্তু এক্সপিরিয়েন্স চাই যে জবগুলাতে। আরে আচ্ছা, জবের ব্যাপারটা হচ্ছে, জবের ব্যাপারটা নিয়ে আসলে মন খারাপ করার কোনো কারণ নাই। কারণ এই সেক্টরে জব না, আম, যারা নিউট্রিশন নিয়ে কাজ করছে, পড়াশোনা করছে, আমরাও তো অনেক চলাফেরা করছি, অনেক জায়গায় দেখছি জবের জায়গাটা আসলে এতটা বৃদ্ধি পায় নাই, আবার আমাদের তুলনায় থেকে এখন অনেক বৃদ্ধি পেয়েছে। আমি যখন চেম্বার করা শুরু করি তখন আমি একদম এমনি এমনি যাইতাম ওখানে, যে বসে থাকতাম, যে মোবাইলে গেম খেলতাম। হ্যাঁ, এখন গেম তো দূরে থাক, মানে মাঝে মধ্যে আমার পেশেন্টের ভয় লাগে যে আমি বের হবো, এখনই মনে হয় পেশেন্ট ঢুকবে, তো আমি আমার টাইমের আগে বের হয়ে যাই, মানে এরকম ভয়ও লাগে। হ্যাঁ, এখন হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি তো ফার্টিলিটি সেন্টারে আছি, তো পেশেন্টের জন্য মনে হয় যে না আমি বের হবো এখন, মানে পেশেন্টের একটা প্রেশার থাকে, আর একজন পেশেন্ট আরেকজনকে নিয়ে আসে। সো নিজেকে আসলে এমন ভাবে গড়ে তুলতে হবে যে ওপিডি সেকশনে, ওপিডি বলা হয় আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, যারা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে কাজ করবে তারা হচ্ছে নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালটেন্ট। সো ডায়েট কনসালটেন্ট হলে অবশ্যই তারা ওপিডিতে কাজ করবে। হ্যাঁ,
আর ইনপেশেন্ট যারা, তারা হচ্ছে ডায়েট কনসালটেন্টের পাশাপাশি ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছে, মানে তাদেরকে ডায়েটিশিয়ান বলা হয় পেশাদারিত্বের ক্ষেত্রে। তো যারা ডায়েট কনসালটেন্ট, এবং কিন্তু ডাক্তাররাও যারা বাইরে কাজ করে তারাও হচ্ছে কনসালটেন্ট। হ্যাঁ, ডাক্তাররা যারা ওপিডিতে পেশেন্ট দেখে তারাও কনসালটেন্ট। কনসালটেন্ট বলা হয়, কনসালটেন্সি করে, প্রেসক্রিপশন লেখে, মেডিসিন লিখে দেয়, ছেড়ে দেয়। তো এরাই হচ্ছে কনসালটেন্ট। যারা কনসালটেন্ট হিসেবে কাজ করে তাদের আসলে পেশেন্টকে কাউন্সিলিং করা, একজন কাউন্সিলিং করলে সে একজন আরো 5 জনকে নিয়ে আসে। তো কাউন্সিলিং লেভেলটা অনেক বাড়াতে হবে। হ্যাঁ, আমি মানে আমার ক্লাসেও একটা কথা বলি আর কি, যেহেতু লাইভে আছে একটু শেয়ার করি। আমার সামনে যদি একজন ইয়ো মানুষ বসে থাকে, লাইক খুব পশ লেভেলের মানুষ, হ্যাঁ, তো তাকে আমি বলছি যে আপনার তো নিউট্রিশন নিয়ে মানে ফুড হ্যাবিট নিয়ে আপনাকে কথা বলতে হবে। হ্যাঁ, তো ফুড হ্যাবিট আপনাকে মনে রাখতে হবে, লাইফস্টাইল আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে। তখন তাকে যদি আমি বলি আপনি সকালে উঠে মানে নামাজ কালাম পড়ে এই খাবার না এই খাবারটা খাবেন, বা এই সলিউবলটা আপনি বা এই ফাইবারটা আপনি ইনটেক করবেন, আমি এটা বলার সাথে সাথে তার মানে তার ভিতরে একটা ফিল কাজ করলো যে মানে আমি কেন তাকে এই সাজেশন দিব, আর সে কি আমার কথা শুনে ভোরবেলা উঠে নামাজ কালাম পড়ে খাবে না হাঁটতে যাবে, তার সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। তো এখন ওই মানুষটাকে কাউন্সিলিং তো আমাকে করতে হবে, তাই না? তো আমি তখন তাকে আমি বলতে পারি যে আপনি তো আপনার উপর ইনজাস্টিস করেছেন, ইউ ইনজাস্টিস অন ইউর সেলফ, ইউ ইনজাস্টিস। তো মানে মানে ইনজাস্টিস করেছেন, এটা শোনার পরে না আমার ওই পেশেন্টটা দেখা যায় যে হ্যাঁ আসলে তো তাই, আমি আমার উপর ইনজাস্টিস করছি, মানে তার কিন্তু ব্রেনে ডোপামিনকে ক্লিক করে। আবার যখন আমি আমার কোনো পেশেন্টকে বলি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আপনি আপনার উপরে জুলুম করেছেন, একই কথা কিন্তু না? তো দুইটা শব্দ দুই রকম ভাবে বললে, দুইটা বাক্য দুই রকম ভাবে বললে আসলে মানে মানুষকে কাউন্সিলিং করাটা খুব সহজ হয়। কাউন্সিলিং করতে গেলে না ডোপামিন ক্লিক করতে হবে, অর্থাৎ আমার অপর পাশের মানুষটা কি চায় তাকে আমার সেই ফুলটাই দিতে হবে, এটা একটা ফ্যাক্ট। আচ্ছা, আপনার মেটাবলিজম পড়ানোর ধরন অন্যরকম, এত সহজ করে বুঝিয়ে দিন সহজেই মনে থাকে। থ্যাংক ইউ নিতু, থ্যাংক ইউ সো মাচ। মেটাবলিজম আসলে নন ভেরিয়েবল, মেটাবলিজম কখনো চেঞ্জ হয় না, ফুড ইনটেক চেঞ্জ হয়। মানে তোমার গাল থেকে যে টায়ালিন বের হচ্ছে, এই টায়ালিনই বের হবে সারা জীবন, এটার নাম থাকবে টায়ালিন প্রতিটা মানুষের ক্ষেত্রেই। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, এটা প্যানক্রিয়াস থেকে আজীবন সিক্রেশন হবে। পাকস্থলিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে বা পেপসিন, কাইমোট্রিপসিন, ট্রিপসিন, এই প্রোটিন এনজাইম গুলো আছে, সেগুলো সারা জীবন সেম থাকবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না। আর পরিবর্তন হলে হচ্ছে আমরা মানে আমরা বাঁচবো না। হ্যাঁ, পরিবর্তন হয় না এগুলো, এনজাইম গুলো। তো এনজাইম বা হরমোন যেহেতু পরিবর্তন হয় না, সেহেতু মেটাবলিজম সবসময় হচ্ছে নন ভেরিয়েবল, এটা চেঞ্জ হবে না। আর ফুড বা খাবার এগুলো হচ্ছে ভেরিয়েবল। তো ফুড বা খাবারের মধ্যে যেগুলো গবেষণা করা হয়েছে বা জানা হয়েছে যে অ্যাটলিস্ট আমরা ন্যাচারাল ফুড, মানে ন্যাচারাল যে খাবারগুলো আমরা খাই, কাঁচা ফল সবজি বা দেখা যায় সালাদ, হ্যাঁ সালাদ আমরা কাঁচা খাচ্ছি, গাজর শসা এগুলো তো আমরা কাঁচাই খাই, তারপরে ফ্রুটস যেগুলো আমরা কাঁচা খাচ্ছি সেগুলোর কিন্তু চেঞ্জেস নাই, সেগুলোর গবেষণা চেঞ্জ নেই। কিন্তু যে প্রসেস হয়ে আসে, যেমন ওটসের কথা বলি বা হচ্ছে পাউরুটির কথা বলি, যেগুলো প্রসেস হয়ে আসে সেগুলো কিন্তু চেঞ্জ হয়। তো ওই চেঞ্জের সাথে আমাদের কাজ করতে হবে। আমাদের কাজের জায়গাটা কিন্তু স্পেসিফিক, অল্প এবং খুব সুন্দর সূক্ষ্ম। তো ওইটুকু আমরা যদি কাজ করে বের করে ফেলতে পারি যে হ্যাঁ এইভাবে এরকম এরকম করে খাইলে মেটাবলিজম প্রসিডিউর এরকম থাকবে, মানুষ সুস্থ থাকবে বা ভালো থাকবে। বাট ডিপেন্ড করে এক একটা মানুষের বডিতে ফ্লুইড লেভেলের উপর, ডিজিজের উপর, তার নিজের প্রতি নিজের টেক কেয়ারের উপর। সো টেক কেয়ার ইউর সেলফ, টেক কেয়ার করলে বডি নিউট্রিশনও ভালো থাকে, ক্যারিয়ারও ভালো থাকে, মনও ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে নিতু, সবাইকে ধন্যবাদ। নাইমা আরেকবার একটু আসলে ভালো হতো, আমি তো ইনভাইটেশন আর পাঠাতে পারছি না। ওকে, সবাই ভালো থাকো। ফ্রি নিউট্রিশন স্কুলের প্রতি আমার সবসময় শুভকামনা থাকবে, এবং আমি অবশ্যই চাই যে সবাই নিজেদেরকে গড়ে তুলুক,
নিজের ক্যারিয়ার বা লেগে থাকতে হবে। হ্যাঁ, ক্যারিয়ার মানে আমার কাছে লেগে থাকতে হবে, সিভি ড্রপ করতে হবে, প্রতিদিনই সিভি ড্রপ করতে হবে, প্রতিদিন সিভি ড্রপ করার আপডেট ভার্সনগুলো শুনতে হবে। তোমরা তো আসলে এখন কি বলবো, মানে ইন্টারনেট পেয়েছো, হোয়াটসঅ্যাপ পেয়েছো, তোমরা একজন আরেকজনের সাথে কানেক্ট করতে পারো, মেসেজ করতে পারো, এই নোটটা নাই, এই পড়াটা নাই, এগুলা। তারপরে যদি কারো কাছে নাও থাকে, তোমাদের হাতে চ্যাট জিপিটি আছে, হ্যাঁ, তোমরা তাকে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের বেলায় কি হতো জানো, আমরা শুনতাম হ্যাঁ ওই আপুটা না, ওই আপুটার কাছে নোট আছে, ঠিক আছে যাবো আনতে, যাবো, গেছিও আনতে। আনার পরে ওনার নোটগুলা নিব, নিয়ে ফটোকপি করতে হবে। ফটোকপি করার জন্য ফটোকপির দোকানে গেছি, আশেপাশে ফটোকপির দোকান নাই, মানে কাঠফাটা রোদ, হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, ওখান থেকে একটা ফটোকপির দোকান পাইছি, দোকানে যা দেখি কারেন্ট নাই। আবার কারেন্ট নাই দেখে কি করবো, ওনারা তো আবার এটা ফেরত দিয়ে আসতে হবে। তারপরে আবার রিক্সা করে নিয়ে চলে গেছে আরেকটা দোকানের সামনে, সেখানে যেয়ে নোটটা ফটোকপি প্রিন্ট করাইছি, প্রিন্ট করায়া তারপরে হচ্ছে তাকে আবার ফেরত দিয়ে আসছি। ফেরত দিয়ে বাসায় এসে সেই নোটটা নিয়ে পড়তে বসছি। পড়তে বসার সময় মিলায় দেখি কি জানো, একটারও উত্তর সেম সেম নাই। তখন কেমনটা লাগে? সো এটা একবার না দুইবার না, বহুবার হয়েছে আমার সাথে, বহুবার। তো এরকম মানে একটা জাস্ট এক্সাম্পল দিলাম, যেভাবে নোট প্রিন্ট করেছি, বই নাই, পড়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো ফেস করছি। পরে লাইব্রেরিতে গেছি, লাইব্রেরিতে ইংলিশ ইংলিশ বই, বাংলা বই নাই। আমি কিন্তু মেটাবলিজম নিয়ে বাংলায় বই লিখছি। তোমরা কে কে আমার বই পাইছো আমি জানি না, আমার আলহামদুলিল্লাহ আমার 2টা বই আছে। তো বই পড়া, জানা, এবং সর্বোপরি হচ্ছে নিজেদেরকে গড়ে তোলা। হ্যাঁ, এটা খুব দরকার। তো আসলে তোমরা অনেক লাকি, তোমরা অনেক কিছু পাইছো। আমরা আসলে এত কিছু পাওয়ার মতন সময় সুযোগ হয়ে ওঠে নাই, পাইও নাই। বাট এখন মনে হয় যে না, এখনো আমাদের শেখা দরকার। আমি মনে হয় কিছুক্ষণ আগে নাইমা রুবি আপুর সাথে কথা বলছিলাম, তোমাদের নাইমা রুবি ম্যাম। তো আমার মানে মনে হয় যে আসলে আমরাও শিখি, হ্যাঁ, আমরাও প্রতিনিয়ত শিখি। আচ্ছা, আপু একদিন এখানে আপনার মেটাবলিজমের ক্লাস করতে চাই প্লিজ। কোথায় ক্লাস করবে সোনা? আপু, পানি ইনটেকের পরিমাণ কি এক একজনের উপরে ভ্যারি করে? ইয়েস। হ্যাঁ, আমি আসলে পানির ইনটেকটা বলি, আমি আসলে আজকে বিদায় নেব। পানির ইনটেকটা একটু বলি। পানি হচ্ছে লেখো, এটা লিখতে হবে, হ্যাঁ। মুর্শিদা ফেরদৌস মিম, আমি চাই যে তুমি লাস্ট পর্যন্ত এটা দেখো। পানির পরিমাণটা এক একজনের উপরে ভ্যারি করবে না। ফ্লুইড বা পানি নির্ভর করে সেই মানুষটা কতটুকু লিকুইড খাবার ইনটেক করছে। হ্যাঁ, ওকে। একটা মানুষের পানি ইনটেকের পরিমাণটা ডিপেন্ড করে তার ওজনের উপর। ওজনের উপর যদি একটা মানুষের ওজন 25 গ্রাম হয়ে যায়, সরি 25 কেজি, 25 কেজি হয়ে যায়, মানে একটা বাচ্চা হোক বা অ্যাডোলেসেন্ট হোক বা যে, ওজন 25 কেজি হয়ে গেছে একটা মানুষের, 25 কেজির জন্য 1600 মিলিলিটার বরাদ্দ। একদম এটা মাথায় সেভ করে ফেলো, 25 কেজির জন্য 1600 মিলিলিটার বরাদ্দ। এরপরে প্রতি কেজি ওজনের জন্য, মানে 26 কেজি ওজন হয়েছে, তখন হবে 1620 মিলিলিটার। মানে 25 কেজির পর থেকে প্রতি কেজি ওজনের জন্য 20 মিলিলিটার করে বাড়বে, 20 মিলিলিটার করে বাড়বে। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি যে ওজন, তার ওজন কত, 16 কেজি, 25 কেজি থেকে তার ওজন 26 কেজি হয়েছে, 1620 মিলিলিটার। 27 কেজি হয়েছে 1640 মিলিলিটার, এরকম করে বাড়বে। এখন কারোর ওজন যদি 60 কেজি হয়, সেক্ষেত্রে কত হবে? হ্যাঁ, 60 কেজি ওজনের একজন মানুষের জন্য আমরা বলতেছি 25 কেজির জন্য 1600 মিলিলিটার তো তার বডিতে দরকার হলোই আছে। এরপরে 60 থেকে 25 বাদ দিলে থাকে কত, 35, তাই না? হ্যাঁ, 35 তো থাকে। আচ্ছা 35, এবার 35 গুণ 20 করবা। হ্যাঁ, 35 গুণ 20 করলে চলে আসবে 700। তখন ওই 700 যোগ 1600, তাহলে আসে নিয়ার অ্যাবভ 2300 মিলিলিটার, 2300 মিলিলিটার, মানে 2.3 মিলিলিটার, সরি 2.3 লিটার। 2300 মিলিলিটার হলে 2.3 লিটার পানি একজন 60 কেজি ওজনের মানুষ গ্রহণ করবে সারাদিনে, 24 আওয়ার্স। সো আমার মনে হয় মুর্শিদা ফেরদৌস মিম, তুমি শিখতে পেরেছো। আর যদি না শিখতে পারো আমাকে নক করো, অসুবিধা নেই, আমি বলবো। হ্যাঁ, চেষ্টা করবো ভয়েস কলে হলো বলে দেওয়ার। ওকে, সবাই ভালো থাকো। আর নাইমা রুবিকে ধন্যবাদ,
প্রি নিউট্রিশন স্কুলে আমি মাঝে মধ্যে আসবো, কথা বলবো, তোমাদের প্রশ্নের উত্তর দিব, এবং বেসিক্যালি হচ্ছে আপডেট হইতে হবে, হ্যাঁ, পড়াশোনা করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আর মুর্শিদা ফেরদৌস মিম, তুমি যদি এখনো না শুনে থাকো তাহলে লাইভটা পরে টান দিয়ে শুনতে পারবা, আর যদি শুনে থাকো আমাকে একবার জাস্ট বলো যে আমি শুনেছি। ওকে, লাবণী খাতুন, আমরা মনে হয় ইয়ার দিন আসবো, তোমাদের ইয়া হবে 28 তারিখে মনে হয় পিঠা উৎসব ক্যাম্পাসে, তো আমরা আসবো 28 তারিখে, হ্যাঁ। আচ্ছা মুর্দিসোনা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম, হ্যাঁ, সবাই ভালো থাকো, গুড নাইট। নাইমা রুবি, এরকম মানে গ্রুপ রয়েছে দেখে আসলে আমিও কথা বলার সুযোগ আজকে পেলাম, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।